স্যার হ্যাঁ, একটু একটু স্যার আমার আমার মনে হয় কি লিংকে কোনো একটা প্রবলেম আছে। না না, লিঙ্ক ঠিক আছে, কারণ আপনারা জয়েন করেছেন না, লিঙ্কে কোনো প্রবলেম থাকার কথা না আসলে। যে লিঙ্ক দিয়ে আপনারা জয়েন করেছেন সেম লিঙ্কটাই তো সবাইকে দিয়েছি। তো আচ্ছা, দেখা যাক, আমরা একটু দেখি যে কার কার কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আছি আমাদের বাংলা ব্যাকরণ নতুন একটি ব্যাচে, যেটা আমাদের এখানে সিকোয়েন্স অনুসারে 49 নাম্বার ব্যাচ। এবং এই ব্যাচের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার রাত 8:30 থেকে 10টা পর্যন্ত। আমরা অলমোস্ট প্রায় 3 মাসের মতো ক্লাস করব এবং বাংলা ব্যাকরণের যাবতীয় যত ঝামেলাগুলো আছে সেগুলো আমি একটু সমাধান করার চেষ্টা করব। তো এই ব্যাচে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হয়নি, নো প্রবলেম, আস্তে আস্তে যুক্ত হয়ে যেতে পারবেন। আমরা এই ক্লাসটা ফেসবুকে দিয়েছি, ফেসবুকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের গ্রুপে আমি জানিয়ে দিয়েছি, যারা যারা সমস্যায় পড়ছে জুমে জয়েন করতে তাদেরকে ফেসবুকে দেখে নিতে। এরপরে আমি জুম ক্লাস একটা টিউটোরিয়াল দিয়ে দিব গ্রুপে, যাতে করে আজকে যারা জয়েন করতে পারছে না বা সমস্যা হচ্ছে তারা পরে করতে পারে। ওকে, ঠিক আছে, তা আমরা চলে যাই আমাদের মূল স্ট্রিমে, যেটা আপনাদেরকে বলেছিলাম। আমরা আপনাদের সাথে সামান্য একটু কথা বলে নিই কে কোথা থেকে জয়েন করেছেন। ফেসবুকে যারা জয়েন করেছেন আপনারাও চাইলে একটু লিখে দিতে পারেন কে কোথা থেকে জয়েন করছেন। আমরা মূলত আজকে আমাদের বাংলা ব্যাকরণ নতুন যে ব্যাচ 49 নাম্বার ব্যাচ, শুক্র এবং শনিবার রাত 8:30টায় ক্লাস। আমরা এই ব্যাচ সম্পর্কে একটু আলোকপাত করবো, পাশাপাশি বাংলা ব্যাকরণ সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে আমরা আসলে কিভাবে পড়বো বা কিভাবে পড়লে আমাদের ব্যাকরণটা খুব সহজে হয়ে যাবে, বা কোন কোন টপিকটাই আমরা খুব বেশি মূল্যায়ন করে পড়বো সেই বিষয়টা আর কি। ওকে, তো আমরা, আচ্ছা, লাভ নিয়ে আপনাদের আবার কি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আবির ভাই কি দিয়ে শুরু করি? আবির ভাই, আপনি হচ্ছে পুরো নাম, কোথায় পড়াশোনা করেছেন, আর হচ্ছে রাইট নাও কোথাও আছেন, জবে অথবা কোন এলাকায়, এটা একটু জানান। স্যার আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ আবির হাসান। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে আছি, পদার্থবিজ্ঞান বিভাগ। আচ্ছা, এখনো পড়ছেন তো? জি স্যার, মানে এইটা ওকে, হচ্ছে আমার লাস্ট সেমিস্টার, তাহলেই শেষ। ওয়াও, তাহলে এরপরে আপনি জাহাজ নিয়ে নেমে পড়বেন চাকরির সাগরে, জি স্যার। যেটা হয় আর কি। ওকে, জি স্যার। কোনো সমস্যা নাই আবির ভাই, প্রথম থেকে শুরু করেছেন বা সঠিক সময় শুরু করেছেন বলে ধারণা করা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ, এটা কন্টিনিউ করতে পারলে অন্যান্য কোর্স যেগুলো করছেন আপনি সেগুলো কন্টিনিউ করতে পারলে হয়তো অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে আপনি শুরু করে দিতে পারবেন বা জবে ঢুকে দিতে পারবেন। ওকে, জি ঠিক স্যার। আছে জি আবির ভাই, স্যার। ধন্যবাদ। এখন আছেন কোথায় আপনি? স্যার ধানমন্ডি 32। ও বাবা, ধানমন্ডি 32 নাম শুনলে তো সালাম দিতে ইচ্ছা করে। Okay, তাহলে আমাদের একটা বিশাল ব্যাপার ধানমন্ডি 32 এ আছে। আচ্ছা ঠিক আছে আবির ভাই, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে নাইম ভাই। নাইম ভাই শুনতে পাচ্ছেন? ও, নাইম ভাই অডিও প্রবলেম। আচ্ছা ঠিক আছে নাইম ভাই, আপনি তাহলে লিখে জানান আপনি কোথায় পড়াশোনা করেছেন বা যাবতীয় বিষয়গুলো আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, নাহা শিফা আপু। আসসালামু আলাইকুম স্যার। আমি আচ্ছা, নাহার শিফা, ঢাকা মানিকগঞ্জ থেকে উডুন মহিলা কলেজ থেকে এটা মাস্টার্স করেছি। ওকে, তাহলে কি মানিকগঞ্জে? না না, মানিকনগর, ও, মতিঝিল মানিকনগর, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই একদম জায়গা মতো আছে নাকি, একদম সেন্ট্রাল পয়েন্টে। আচ্ছা, পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে? উডুন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি। কোন ইতিহাস সাবজেক্ট? ইতিহাস। ওকে, আলহামদুলিল্লাহ, ইতিহাস, ওয়াও, বিশাল বিষয়। ঠিক আছে আপু, আপনাকেও স্বাগত। তারপরে শাওমি, আচ্ছা উনি তো কথা বলতে পারবে না, ওনার মাইক অ্যাক্টিভ হয়নি, তো ঠিক আছে, নো প্রবলেম। অন্যদের জন্য আমরা আমাদের পেজের ক্লাসটাই সাজেস্ট করে দিব। তো সবাইকে ধন্যবাদ যে কয়জন আমাদের সাথে কথা বলেছেন বা বলতে পেরেছেন। বাকিরা কখন বলতে পারবে এটা জন্য আমরা অপেক্ষা করবো, কোনো সমস্যা নেই। তো সবাইকে অনেক ধন্যবাদ আবারও। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত মুসাফির বাংলা এই কনসার্ন থেকে বা মুসাফির হাসার এই পেজের কনসার্ন থেকে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ব্যাচ ওপেন করি, যেগুলো আমাদের সাহিত্য এবং ব্যাকরণের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবে নিজেদের জানাশোনাকে আরো বাড়িয়ে নিতে, নিজের জ্ঞানটাকে আরো বাড়িয়ে নিতে, পাশাপাশি জবের ক্ষেত্রে নিজেদের যে অ্যাবিলিটি আছে, কারণ যেহেতু জবের বাজারটা আমাদের জন্য বিশাল বড় একটা প্রতিযোগিতার বাজার হয়ে গেছে, সেই প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য বা
নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য যে চেষ্টাটা, সেই চেষ্টার সুবিধার্থেই মূলত আমাদের এই ব্যাচগুলো ওপেন করা। আমরা অনলাইনে অনেককাল আগে থেকেই পড়াই, করোনা কাল না, করোনা কালের আগে থেকেই অনলাইনের সাথে আমি যুক্ত আছি। তো অনলাইনের সেই কনসার্ন হিসেবে আমরা ব্যাকআউট হিসেবে আপনাদেরকে 49 নাম্বার ব্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমার নাম মুসাফির রাহাত, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলা নিয়ে আমার ধ্যান জ্ঞান এই আর কি। ঢাকার বেশ অনেকগুলো কলেজে পড়িয়েছি, যে 2014 সালের পর থেকে এখন পর্যন্ত, এখন না গত বছরের শেষ পর্যন্ত অনেকগুলো কলেজেই পড়িয়েছি, একটা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াই। আর 2009 থেকে আমি অ্যাডমিশন কোচিং এর সাথে যুক্ত আছি এবং 2011 সাল থেকে জব সেক্টরে যুক্ত করেছি নিজেকে সাইপ্রাস কোচিং এর মাধ্যমে। এরপরে ওরাকল বা অন্যান্য যে কোচিং গুলো আছে সেগুলোর সাথে জব সেক্টরের জন্য কাজ করেছি। এবং করোনার আগে থেকেই মানে 2017 থেকে আমি আসলে অনলাইনে একটু কাজ করার চেষ্টা করেছি। আপনাদের সবার সাথে হয়তো বা কারো কারোর সাথে হয়তো আমার ক্লাসরুম বা মুসাফির রাহাত ইউটিউব চ্যানেল এবং মুসাফির রাহাত স্যারের ফেসবুক পেজের মাধ্যমে কখনো না কখনো হয়তো কারোর সাথে দেখা হয়েছে অনলাইন কেন্দ্রিক। তো অনলাইন ছাড়াও আমি আসলে বাস্তবিকই একজন শিক্ষক। চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এর পড়া অবস্থাতেই আমি কলেজে পড়ানো শুরু করেছিলাম এবং সেই ভালো লাগাটা এখনো আছে। অলমোস্ট 11টা কলেজ, 2টা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে ফেলেছি। বাংলাটাই আমার ধ্যান জ্ঞান আর কি। আমার মনে হয় যে বাংলা সম্পর্কে আমি যত জানি বা বুঝি, এটা যদি আপনাদের মধ্যে একটু ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো কঠিন বাংলাটা একটু সহজ হবে। আমার টার্গেট এটা যে বাংলাটা যেন কঠিন না থাকে। বাংলা কঠিন কেন আসবে? বাংলা কঠিন হওয়ার একটা মূল কারণ হচ্ছে এখানে ব্যাকরণ আছে, তাই স্বাভাবিকভাবে আমরা একটা ভাষা হিসেবে বাংলা মধুর ভাষা বলি এবং একটা রাজকীয় ভাষা বলি, এখানে খুব সহজেই কথা বলা যায়, খুব সহজেই অন্যের সাথে যোগাযোগ করা যায়। মাতৃভাষা হিসেবে আমাদের জন্য এটা খুবই সহজ। কিন্তু যখনই এটা প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে গেল বই আকারে, তখনই আমাদের কাছে কঠিন শুরু হলো। এবং এখন প্রেক্ষাপটটা সত্যি এরকম যে আমরা ইংলিশ গ্রামারটাকে যতটুকু ভয় পাই তার চেয়ে বেশি বাংলা ব্যাকরণটাকে ভয় পাই। এটা কেন হয়েছে? আসলে বাংলা ব্যাকরণকে কখনো আমরা গুরুত্ব দিয়ে পড়ি। কারণ আপনি যখন সাধারণভাবে কোনো ইংলিশ কথা বলতে চান বা ইংলিশে কোনো একটা বাক্য বলতে চান, তখন সেক্ষেত্রে আপনি রাইট ফ্রম ভার্ব, টেন্স, ইউজ অফ প্রিপোজিশন, নারেশন, টেক্সটেশন নানা রকম কনসেপ্ট মাথায় এনে ওটাকে শুদ্ধ করে বলার একটা চিরন্তন চেষ্টা করেন। বাংলায় বলার সময় এটা করেন। কেন করেন না? মাদার টাং এটা হয়, মাতৃভাষা, এটাতে করার কি আছে? তো এরকম করতে করতেই ছোটবেলা থেকে দেখা গেল যে আমাদের ব্যাকরণগত যে ব্যাপারগুলো আছে সেগুলোর একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়ে আছে আর কি। আমরা ক্লাস 9-10 যখন পড়তাম তখন আমাদের বাংলা ব্যাকরণ একটা বই ছিল, বাংলা ব্যাকরণ। তো ওই বইটার মধ্যেই আমরা সর্বপ্রথম ব্যাকরণটাকে একদম ফুল ফর্মে পেয়েছিলাম এবং ক্লাস 9-10 আমাদেরকে এই ব্যাকরণটা ভালো করে পড়ার কথা ছিল। এটা যে পড়ার কথা ছিল, ওই ছিল পর্যন্তই ছিল। আমরা কি করেছি, আমি নিজেও যেটা করেছি, আমরা হচ্ছে এমসিকিউ গাইড যেটা ছিল, এমসিকিউ গাইডটা ভালো করে পড়েছি, কারণ ব্যাকরণটা সেই সময় আমাদেরকে এমসিকিউ আসে, এখনো এমসিকিউ আসে। সেই এমসিকিউর কল্যাণে আমরা বাংলা ব্যাকরণটা 9-10 ভালোভাবে পার করে আসছি, 30-30 পাওয়া বা এটা ওইটা নানা রকম কনসেপ্ট থেকে আর কি। তো এরপরেও কেন বাংলাটা আমাদের কমপ্লিট হয় না? এই যে এমসিকিউ ছিল তাই হয় না, এখনো তো এমসিকিউ আছে, এখনো কি হবে? এখন হতে হবে। আপনি যখন ক্লাস 9-10 বাংলা গ্রামারটা পেয়েছিলেন সম্পূর্ণটা, তখন আপনার কাছে মূল টার্গেট ছিল 30-30 পাওয়া, এমসিকিউ নাম্বার পাওয়া। শেখাটা আপনার টার্গেট ছিল না। হয়তো কারো কারো ছিল, আমি বলছি যে কারোই ছিল না, কারো কারো ছিল, আমার ছিল না বলে আমি মনে করি সবাই আমার মতো পাখি বাজার কি 30 পারলেই হলো। কতটুকু ব্যাকরণ শিখছি সেটা দেখার বিষয় ছিল না, বা আমি তখন জানতাম না যে ভবিষ্যতে একটা কাজে লাগবে। কিন্তু পরে অ্যাডমিশন টেস্টের সময় এসে দেখি যে আবার কাজে লাগছে, জব সেক্টরে এসে দেখুন যে হ্যাঁ অনেক কাজে লাগছে, বাংলা তো সব জায়গায় আসে। তো সেই কনসেপ্ট থেকে আমরা ধরেই নিচ্ছি যে বাংলা ব্যাকরণ সম্পর্কে আমি যেরকম শূন্য লেভেলে ছিলাম আপনারা শূন্য লেভেলেই আছে। তো সেই সূত্রপাত থেকে আমি চেষ্টা করি বাংলা ব্যাকরণের একদম বেসিক যে অংশটা আছে, মানে একদম শূন্য থেকে শুরু করার, যে আপনি বাংলা ব্যাকরণে তেমন কিছুই জানেন না ওইটা মাথায় রেখেই আমরা সামনে এগোনোর চেষ্টা করি। আমরা যে বিষয়টা সম্পর্কে পড়বো ওইটার একদম বেসিক লেভেল থেকে জানার চেষ্টা করব। এই বেসিক থেকে আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স বলতে যেটা বোঝাই, একটু ক্রিটিক্যাল করে জানার চেষ্টা করব বেসিকটা জানার পর। এরপরে আমরা প্রশ্ন সলভ করব। তো এই তিনটা বিষয় যদি আমরা ভালো করে করতে পারি, বেসিক সম্পর্কে জানা, ওইটার খুঁটিনাটি যত ঝামেলা আছে সেগুলো সলভ করা, এবং ওইটা থেকে যত প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় রিয়েল প্রশ্ন সেগুলো সলভ করা, এই তিনটা বিষয় যদি আমরা ভালো করে করতে পারি তাহলে বাংলা ব্যাকরণটার জন্য আমাদের খুব ভালো করে শেখা হবে। পাশাপাশি আমরা পরীক্ষার ক্ষেত্রে
ভালো কাজে লাগাতে পারেন। তো আমরা লাইভ ক্লাস এটা করার চেষ্টা করবো। লাইভ ক্লাস যেহেতু আমরা 3টা বিষয় একসাথে করার চেষ্টা করছি। যদি ক্লাস মিস হয়ে যায় টেনশন নেওয়ার কিছুই নাই। ক্লাস রেকর্ড আছে। আপনাদেরকে ফুল আগের ব্যাচের ফুল রেকর্ডটাই দিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা সামনে এগিয়ে থাকতে পারেন। যাদের অ্যাডভান্স বেশি হয়ে গেছেন যে হ্যাঁ একবারে দিয়ে দেন, আমরা একবারে আপনাদের কোর্সটাও দিয়ে দিব। তো সেটাও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যাতে করে নিজেকে এগিয়ে রাখতে পারেন। ক্লাস মিস হলে কোনো টেনশন নেই। সেম ক্লাসটা আপনি রেকর্ড হিসেবে পেয়ে যাবেন। আর আমাদের ক্লাস রেকর্ড ফেসবুক গ্রুপে থাকবে এবং সেটা 10 বছর। দীর্ঘ 10 বছর আমরা রেকর্ডগুলো রেখে দিব। আপনি বলছি 10 বছর, হয়তো দেখা যাবে 10 বছর না আরো অনেকদিন পরে আছে রেকর্ড, হয়তো আপনার বাচ্চা-কাচ্চাকেও দেখা করতে পারবেন আর কি ইনশাআল্লাহ। ওকে, আমরা পরীক্ষা নিব প্রত্যেক ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছে তার উপর, যাতে করে আমরা এটাও বুঝতে পারি যে পড়ানো হয়েছে সেগুলো আপনি সত্যিকার অর্থে কতটুকু কাজ লাগাতে পেরেছেন। ঠিক আছে, তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আছি আমাদের ব্যাকরণ নতুন ব্যাচ 49 নম্বর ব্যাচে, এবং আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের সাথে যারা যুক্ত হয় মূলত ব্যাকরণ ব্যাচগুলোতে, আমরা 3 শ্রেণীর মানুষকে এখানে পাই। কেউ এখানে দেখা যাবে যে নানা রকম অ্যাডমিশন টেস্টের জন্য অনেকে প্রস্তুতি নেয়, তারা আমাদের বাংলা ব্যাকরণ ব্যাচে অ্যাড হয়। আমাদের এই ব্যাচ অবশ্যই এগুলো একটু কম, অ্যাডমিশন কম, যেহেতু অ্যাডমিশনের জন্য আলাদা ব্যাচ আমরা করবো, অক্টোবর থেকে শুরু হয়ে যাবে সেটা। কারো কনসার্ন আছে বাংলা ব্যাকরণ সম্পর্কে একটু জানার, শেখার, তবে সবচেয়ে বড় যে কনসেপ্টটা বা সবচেয়ে বেশি মানুষ আমাদের সাথে যারা যুক্ত হয় তারা হচ্ছে তাদের স্বপ্নের চাকরি বা স্বপ্নের জবটাকে পাওয়ার জন্য। আমরা আমাদের স্বপ্নের জব বলতে এক একজনের কনসার্ন এক এক রকম। স্বপ্নের জব না, কাঙ্ক্ষিত জব শব্দটা সুন্দর আর কি। তবে বাজারে স্বপ্নের জব বলে একটা ব্যাপার আছে। তো স্বপ্নের জব শব্দটা আমার কাছে একটু অড লাগে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত জব, আপনি যে চাকরি চান। আমরা মনের দিক থেকে, সামাজিকতার দিক থেকে বিসিএস বা গভর্নমেন্ট জব যেগুলো আছে সেগুলো খুব বেশি প্রায়োরিটি দেই, এবং এই প্রায়োরিটি গুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই পরীক্ষাগুলোতে বাংলার একটা বড় বিষয় আছে, বাংলা প্রশ্ন আসে। তো সেই দিক থেকে আপনাকে এই কোর্স সাহায্য করবে অন্তত বাংলা ব্যাকরণ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু জেনে শুনে বুঝে উত্তর করা। আমরা আসলে কি পড়বো এই ব্যাচে? আমরা আমাদের ঘোষণা অনুসারে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলা ব্যাকরণের সবগুলো টপিকে আমরা পড়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন ছিল যে সবই তো পড়বো, ঠিক আছে, বিসিএস এর সিলেবাস কভার হবে কিনা। আমরা আসলে যেগুলো আপনাদেরকে পড়াবো এটা বিসিএস এ যে প্রশ্নগুলো আসে তার চেয়ে আরো বেশি হয়ে যাবে। বিসিএস এ যে প্রশ্নগুলো আসে এগুলো আরো বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি একটু ভালো করে দেখার চেষ্টা করতে পারি আমাদের ক্লাসগুলোতে। আমাদের মূল টার্গেটটা আসলে বিসিএস পরীক্ষা না, আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলা ব্যাকরণের যত টপিক আছে তার সবগুলো সম্পর্কে আপনাকে একটু ভালো ধারণা দিয়ে দেয়, যাতে করে বাংলা ব্যাকরণ সম্পর্কে আপনার একটু পূর্ণাঙ্গ এবং সঠিক জ্ঞানটা তৈরি হয়, এই আর কি। তো আবার একটু বলে রাখি, আপনি যে জবের জন্য পড়ছেন আমাদের বাংলা ব্যাকরণ, আমাদের পড়া আপনার জবের সিলেবাসের চেয়ে বেশি আছে, কম না। তো এরপরেও আমরা তো অনেকেই অনেক রকম মেন্টালিটি তৈরি করে রেখেছি চাকরির জন্য অন্তত। তো মনে রাখবেন যে বিসিএস এবং ব্যাংক জবের জন্য বাংলা দ্বিতীয় পত্রে খুব বেশি টপিক আসলে পড়তে হয় না। কয়েকটা বিষয় একটু খেয়াল করলে আপনার বাংলা দ্বিতীয় পত্রে বিসিএস এর যে ঝামেলাগুলো আছে সেগুলো সহজেই সমাধান করতে পারবেন। কোন কোন টপিক গুলো আসলে বলবেন একটু খেয়াল করেন, আমি এখানে আপনাদের জন্য মার্ক করে রেখেছি অলরেডি। বিসিএস এবং ব্যাংক জবের জন্য আপনি মূলত এই বিষয়গুলো মানে হচ্ছে ধ্বনীয় বর্ণ, শব্দ সম্ভার, সন্ধি, সমাস, প্রত্যয়, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, বানান এবং বাক্যের অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ বা শুদ্ধি, এবং মুখস্থ টপিক হিসেবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক, এক কথায় প্রকাশ এবং বার্তায়। যদি প্রমিত ব্যাকরণের কথা বলেন তাহলে এই কয়েকটা বিষয় আপনি একটু ভালো করে দেখে রাখলেই আপনার বিসিএস এবং ব্যাংক জবের কাজ অলমোস্ট 90% হয়ে যাবে। আর মুখস্থ টপিক হিসেবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই কয়েকটা বিষয় দেখতে পারলে আপনার মোটামুটি ভালো একটা কনসার্ন দাঁড়িয়ে যায়। তাহলে আমরা কি এই বিসিএস এর জন্য যথেষ্ট এই কয়েকটা টপিক বা ব্যাংক জবের জন্য যথেষ্ট এই কয়েকটা টপিকই আমাদের এই কোর্সে পড়বো? না, আমাদের কোর্সে আমরা আসলে এইগুলোই পড়বো না। এগুলো আগে থেকে বলে রাখছি, একটু নোট করে রাখবেন যে বিসিএস এর জন্য এই টপিকগুলো আমরা একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করব।
বিসিএস বা শুধু ব্যাংক জবের জন্য আমরা যারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি বা শেখার চেষ্টা করছি, আমরা এই টপিকগুলো একটু মোটা দাগে লিখে রাখবো, যে এই টপিকগুলো যখন আমরা পড়ি বা যখন রিভিশন দিই বাংলা দ্বিতীয় পত্র, তখন এই টপিকগুলো আমরা একটু ভালোভাবে রিভিশন দেওয়ার চেষ্টা করব। আর আমরা এই কোর্সে মূলত বাংলা ব্যাকরণের পুরোপুরি একটা ভালো ধারণা নেওয়ার জন্য চেষ্টা করি। এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ছাড়াও আমরা বাংলা ভাষা ও তার উৎপত্তি, বাংলা ব্যাকরণ ও তার আলোচ্য বিষয়, ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অনুসর্গ, অতিরিক্ত শব্দ, বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, কারক বা অনুসর্গ, যে টপিকগুলো আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা সবগুলা সম্পর্কে একটু ভালো ধারণা নেওয়ার চেষ্টা করি। তো আমরা মূলত আমাদের কোর্সটা সাজিয়েছি বাংলা ব্যাকরণকে কেন্দ্র করে। আমরা যখন প্রশ্ন সলভ করবো, তখন বিসিএসসি প্রশ্ন সলভ করবো, অন্যান্য গভর্নমেন্ট জবের প্রশ্ন সলভ করবো। আমরা শুধুমাত্র আপনাকে ব্যাংক জব বা বিসিএস জন্য পড়াচ্ছি না, এগুলো তো আছেই, এগুলো তো আমরা পড়বোই, খুব ভালো করে পড়বো, জোর দিয়ে পড়বো। এছাড়াও বাংলা ব্যাকরণের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নিব, যাতে করে আপনার এর পরেও যদি কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করেন বিসিএস এবং ব্যাংক জব ছাড়া, সেগুলো রিটেন হোক, সেগুলো এমসিকিউ হোক, সবগুলোতেই যেন আপনি একটি ভালো ফলাফল পেতে পারেন। সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। সবচেয়ে বড় কথা, বাংলা ব্যাকরণ সম্পর্কে আপনাকে একটু জোরালো ভাবে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। ওকে, তো বাংলা ব্যাকরণ তো আসলেই কঠিন, যেটা আমরা বারবার বলেছি, যেটা আমরা কখনো ভালো করে পড়ি না। তো বাংলা ব্যাকরণ যে কঠিন, সেটা আসলে আমাদেরকে খুব বলে নাই, আমরা নিজেরাই ব্যাকরণটাকে সাপ মনে করে ভয়ে দৌড়াচ্ছি এই লোকের মতো। এই লোক কি আসলে দৌড়াচ্ছে? হ্যাঁ, দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? এই লোক বাংলা ব্যাকরণ বোঝার ক্ষেত্রে একজন কাপুরুষ। কাপুরুষ মানে তো জানেন, পুজো পুরুষ মানে ভয় পায়। আর আমরা ধরে নিই বাংলা ব্যাকরণকে ভয় পায় এরকম লোকটা সত্যিকার অর্থেই সবকিছুই ভয় পায়, পড়াশোনা শুনলেই ভয় পায়, মানে পড়াশোনা করতেই চাচ্ছে না, আবার অনেক কিছু করতে চাচ্ছে। অনেক কিছু করা হোক, নিজেকে সবার থেকে আলাদা করা হোক, অনেক কিছু জানার জন্যই হোক, পড়তে কিন্তু হবে। এটা চাকরির বই হোক, বিশ্বের বই হোক, ইতিহাসের বই হোক, সাহিত্যের বই হোক, বই পড়ার আসলে কোনো বিকল্প নেই। আপনি যত কিছুই করেন, কারণ বই না পড়লে সত্যিকার অর্থে আপনার মন কি বুঝতে পারবেন। তো আমরা এই কাপুরুষের কথা বলছি। কাপুরুষ হচ্ছে একবার সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়েছিল আর কি। তো বের হওয়ার পরে যখন তিনি বাসায় ঢুকবেন, বাসায় ঢুকতে গিয়ে দেখলেন তার দরজার সামনে ৯২টা কালসাপ দাঁড়িয়ে আছে। কালসাপ, কালসাপ মানে কালতুল্য সাপ, এটা ছবল দিলেই মারা যায় আর কি। তো এই কাপুরুষ ৯২টা কালসাপ দেখে ভয় পায়। ভয় পেয়ে এই সাপগুলা দেখা মাত্র সে ঘর থেকে দৌড় দিল। কাপুরুষ ৯২ কালসাপ দর্শন মাত্র মানে দেখা মাত্র ঘর থেকে দৌড় দিল। ঘর থেকে দৌড় দিল মানে হচ্ছে গৃহান্ত। তো সে যেহেতু দৌড় দিয়েছে, সাপ তো আর বসে থাকবে না, সাপও তার পিছন পিছন দৌড় দিয়েছে। তো সাপ যেহেতু সে যখন পিছনে তাকাইলো, পিছনে তাকায় দেখলো সাপ তার পিছন পিছন দৌড়াচ্ছে, সে তখন ভয়ে এমন দৌড় দিল যে আস্তে আস্তে সে গ্রামের সীমানাটাও ক্রস করে ফেলল, হয়ে গেল গ্রামান্তর। তো কাপুরুষ ৯২ কালসাপ দর্শন মাত্র, প্রথমে গৃহান্তর, তারপরে গ্রামান্তর, গ্রাম থেকে পালিয়ে গেছে। তো গ্রাম থেকে যখন পালিয়ে গেল, আমরা ধরে নিই তার বাড়ি ছিল সীমান্তবর্তী এলাকায়। জীবন বাঁচানোর স্বার্থে দৌড়াতে দৌড়াতে একটা সময় সে দেশের সীমানা ক্রস করে ফেলবে, হয়ে গেল দেশান্তর। দেশের সীমানা ক্রস অন্য দেশে চলে গেছে। তা আমরা জানি যে আমাদের বাংলাদেশের চতুর্দিকে হচ্ছে ৩ দিকে, একদিকে তো সাগর, ৩ দিকে ভারতের বিভিন্ন রাজ্য আছে। তো সে আমরা ধরে নিই কোন একটা রাজ্যে পালিয়ে গেছে। তো সাপের ভয়ে সে যেহেতু পালিয়েছে, সাপের ভয়টা তার মন থেকে কোনোভাবে সে দূর করতে পারছে না। এদিকে ওদিকে যেদিকে দেখে সাপ দেখে আর সাপ দেখে, সাপ কল্পনা করে। এই সাপের ভয়ে জীবন কাটাতে কাটাতে তার জীবন থেকে ১২টা বছর চলে গেল, হয়ে গেল যুগান্তর, এক যুগান্তর। হঠাৎ তার মনে হলো যে এই জীবনে আছে কিছুই নাই, বন্ধু বান্ধব নাই, কিছু নাই, এই সাপের ভয়ে জীবন কাটিয়ে আর কতদিন। মানে তার আবেগ জেগে গেছে আর কি। মনে রাখবেন, মানুষ ভুলটা করে আবেগে পড়লেই বেশি আর কি। তো যেহেতু তার আবেগ জেগে গেছে, সে এখন খুবই টেনশনে আছে, কি করবে কি করবে কি করবে। হঠাৎ তার আবেগ জাগার ফলে সে হঠাৎ করে সাপের সামনে গিয়ে দাঁড়ায় গেল, যা হওয়ার হবে। কালসাপ তার আবেগ বোঝে না, কালসাপ আলতো করে তাকে একটা ছোবল মারে। আর কালসাপ যদি ছোবল দেয় তাহলে কি হয়? কালান্তর হয়, মানে তার কালটা শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আমাদের লোক সমাজের আড়ালে চলে গেছে। লোক সমাজের আড়ালে চলে যাওয়া মানে লোকান্তর, অন্য লোকে চলে গেছে। তো শব্দগুলো আবার একটু খেয়াল করেন। এক কাপুরুষ, ৯২টা কালসাপ দেখা মাত্র প্রথমে ঘর থেকে চলে গেছে গৃহান্তর, পরে গ্রামান্তর, পরে দেশান্তর। এক যুগ পার হওয়ার পরে, মানে যুগান্তর হওয়ার পরে
সাপের সামনে গিয়ে দাঁড়াইলো, সাপের কামড়ে তার কালটাই শেষ, সে অবশেষে লোকান্তর হয়ে গেল। খুব সিম্পলি আমাদের ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শেখার জন্য আমরা আপনাদেরকে যেটা করব, মুখস্থ টাইপ যে বিষয়গুলো আছে, যেমন আমরা এখন যে শব্দগুলো দেখেছি এগুলো সমাসের অন্তর্ভুক্ত। নিত্য সমাস, নিত্য সমাস মানে একটা সাধারণ সমাস যেটার কোনো নিয়ম নাই, যা আছে তাই আপনাকে হুবহু মুখস্থ করতে হবে। এখন যেটা বুঝে পড়ার কথা সেটা তো আপনাদেরকে আমরা অবশ্যই বুঝিয়ে টেকনিকের মাধ্যমে সহজে শেখানোর চেষ্টা করব। যেটার মধ্যে বোঝার কিছুই নাই, যে নিত্য সমাস, এখানে কোনো নিয়ম নাই, কিছু নাই, স্বাভাবিকভাবে কিছু শব্দ আছে, সাধারণভাবে ওই কয়েকটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে ছোটখাটো টেকনিকের মাধ্যমে বা সাধারণ গল্প কথায় সহজে মনে রাখার চেষ্টা করার। সমাসের ক্ষেত্রে নিত্য সমাস খুবই ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আর এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে বড় কারণ যেটা কোনো নিয়ম নাই, এটাকে মুখস্থ করে রাখতে হয়, অনেকে এটা ঠিকঠাক মনে রাখতে পারে না, আর মনে রাখতে পারে না বলেই প্রশ্নকর্তারা এখান থেকে বেশি প্রশ্ন দেয় আর কি। তো আমরা যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছি, মোটামুটি আমরা প্রায় 14 বছরের মতো আছি এই পড়ানোর বিষয়গুলোতে, তো এই জন্য আমরা চেষ্টা করি ছোটখাটো গল্পের মাধ্যমে এই বিষয়গুলো যেগুলো হুবহু মুখস্থ করতে হয় সেগুলো একটু মনে রাখা। তো নিত্য সমাসের ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারবো যে কাপুরুষ 92, কালচার, দর্শন মাত্র, গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর এবং লোকান্তর। ব্যাকরণ আসলে কঠিন কিছু না, একটু গুছিয়ে পড়তে পারলে ব্যাকরণ আসলে খুব সহজ। এবং যদি আপনি ব্যাকরণটা ভালো করে গুছিয়ে পড়তে চান, যদি একটু ভালোভাবে আত্মস্থ করতে চান, তাহলে আপনাকে এরকম মিলেমিশে থাকতে হবে অন্তত মুসাফির আরবের সাথে বা মুসাফির বাংলার সাথে। এরা কি মুসাফির বাংলার কেউ না? এখানে যা ছবি দেখছেন মুসাফির বাংলার কেউ না। এই যে লোকটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কোকো। এই কোকো সে হচ্ছে সবসময় মিটিং করে বিদেশি লোকের সাথে। তো এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিদেশি লোক, ওর নাম হচ্ছে মাইকেল ড্যাশ। ওর নাম হচ্ছে মাইকেল ড্যাশ। তো মাইকেল ড্যাশকে আমরা মুসলমানরা হচ্ছে ড্যাশ ভাই বলি, হিন্দুরা তার ভাই বলে না, এরা বলে দাদা। তো হিন্দুরা তাকে ড্যাশ দাদা বলে ডাকে। ড্যাশ দাদা যখন বলে তখন দাদাও তো পূর্ণাঙ্গ বলে না, সংক্ষেপে বলে ড্যাশ দা। ওকে, ড্যাশ দা। তো এই কোকো এবং ড্যাশ দা এরা হচ্ছে দুইজনের সাথে কথা বলছে বা মিটিং করছে। কোকো এবং ড্যাশ দা দুজনের সাথে মিটিং করছে। কোকো ও ড্যাশ দা তারা দুজনের সাথে মিটিং করছে। এখন আমরা ধরে নিই যে আবির ভাইয়ের তখন মনে হইলো যে কোকোর সাথে কথা আছে, তাই না আবির ভাই? আপনার একটু কথা আছে না কোকোর সাথে? জি স্যার। ওকে, আবির ভাইকে ডাক দিল, ওই কোকো তুই এদিকে তার সাথে কথা আছে। কারণ আবির ভাই যদি কোকো এভাবে ডাকে যে কোকো এদিকে তার সাথে কথা আছে, কোকো তো আবার আছে ড্যাশ তার সাথে মিটিং করছে, সে তখন সাথে সাথে আসবে না। মানে কেউই আসলে কখনো খেয়াল করে দেখবেন, আপনি যখন কাউকে ডাকেন সাথে সাথে না কেউ আসে না, কেউই না। খেয়াল করে দেখেন যে আব্বা আম্মু যখন আপনাদের ডাক দিত আপনাকে সাথে সাথে যেতেন না, আসতেছি বলে একটু ওয়েট করতেন তারপরে যেতেন। মানে কনসেপ্ট এরকম, কেউ ডাকলে ডাকে সাথে সাথে যায় না, একটু দেরি করে যায় আর কি। ওকে, মানে বোঝা যায় আমি খুব গুরুত্বপূর্ণ কিছু। তো কোকো সেম কাজ করছে, সাথে সাথে আসে নাই। সে আবির ভাইকে বলেছে দাঁড়া 1 সেকেন্ড আমি আসতেছি, তার মানে সে 1 সেকেন্ড সময় চেয়েছে। ড্যাশ দাও কোকো মিটিং করছিল, আবির ভাই ডাক দেওয়ার পরে বলছে 1 সেকেন্ড পরে সে আসবে। তাহলে বলেন তো কোকো যেহেতু 1 সেকেন্ড পরে আসবে, তাহলে সে কি 1 সেকেন্ড ফ্রি আছে না 1 সেকেন্ড বিজি আছে? বিজি আছে। 1 সেকেন্ড বিজি আছে। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে। মানে আপনাদের যদি এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে বললাম, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে, এই লাইনটা যদি আপনাদেরকে একটু মুখস্থ করতে বলি তাহলে 1 ঘন্টার মধ্যে মুখস্থ করতে পারবেন না? এই লাইনটা 1 ঘন্টায় মুখস্থ করতে পারবেন? ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি পারা যাবে 1 ঘন্টায়? না, 1 ঘন্টা লাগবে না, এমনি মজা করে বলছি। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি এই জিনিসটা, মানে এই সেম সুন্দর বা খুব সহজ কনসেপ্টটা ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, এটা আপনারা যদি একটু মুখস্থ করতে পারেন তাহলে বিরাম চিহ্ন নামে আমাদের যে টপিকটা আছে, যেটা আসলে খুব সহজ কিন্তু বাস্তব জীবনে আমরা তেমন একটা ব্যবহার করি না, এবং ব্যবহার করি না বলেই আমাদের মনে থাকে না যে চিহ্নগুলোতে কখন বিরাম নিতে হবে। বিরাম মানে বিশ্রাম। বিরাম চিহ্ন তৈরি করা হয়েছে বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য। বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য বিরাম চিহ্নের আবিষ্কার করা হয়েছে, যেটা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তিত এই বিরাম চিহ্ন আমরা সত্যিকার অর্থে আমাদের বাস্তব জীবনে তেমন ব্যবহার করি না, লেখার সময় তো ব্যবহার করছি, কিন্তু আসলেই কোথায় কোনটা কতটুকু সময় থামতে হয়
বাস্তব জীবনে এটা আমরা ব্যবহার করি না, আর করি না বলেই পরীক্ষায় যখন দিয়ে দেয় তখন আমাদের জন্য একটু ঝামেলা হয়। কারণ মোস্টলি দেখা যায় যে বিরাম চিহ্নের ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড থামতে হয়, এটাই সবচেয়ে বেশি মনে রাখছে, কিন্তু কোনটা পেস লাগছে, এক বলার সময় কোনটাতে থামতে হয় আবার প্যাচ লাগছে, কোনটাতে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় আবার প্যাচ লাগছে, আর কোনটা থামতে হয় না সেটা তো আরো ঝামেলা, কারণ আমরা তো কোনো কিছুতেই থামি না। তো আমাদের জন্য এটা একটা ঝামেলা যে এই যে 4টা কনসেপ্ট আছে, এক বলার সময় থামতে হয়, এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, 1 সেকেন্ড থামতে হয় না, এই 4টা ব্যাপার কোনটা কার জন্য আমরা যে ছোটবেলায় করে মুখস্থ করে গেলেও কেন জানি মাথায় থাকে না, মনে থাকতে চায় না। তো এটাকে সহজ করার জন্যই আমরা আপনাদের জাস্ট 3টা লাইন বলবো। এই 3টা লাইন মনে রাখলে অন্তত বিরাম চিহ্ন থেকে যদি কখনো কোথাও প্রশ্ন পান কতটুকু সময় থামতে হয় বা কোনটা কোন চিহ্ন খুব সহজে পেরে যাবে। খেয়াল করার লাইনটা, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, 5 বার পরেন দেখবেন মুখস্থ হয়ে যাবে। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি। কি হয় এটা দিয়ে এবার খেয়াল করেন। ড্যাশ দা, এই ড্যাশ মানে হচ্ছে ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে ড্যাশ, এই যে আমরা বড় করে টান দিই না, এটা হচ্ছে ড্যাশ। দা মানে হচ্ছে দাড়ি, ড্যাশ মানে ড্যাশ, দা মানে দাড়ি, ড্যাশ মানে ড্যাশ, দা মানে দাড়ি, ড্যাশ মানে ড্যাশ, দা মানে দাড়ি। কো মানে কলন, এই যে দুটো ফোঁটা দিই না আমরা, এটা হচ্ছে কলন। আরেকটা কো মানে কলন ড্যাশ, কো মানে কলন, কো মানে কলন ড্যাশ, কো মানে কলন, কো মানে কলন ড্যাশ। আচ্ছা, বি, বি মানে হচ্ছে বিস্ময় চিহ্ন, বি মানে হচ্ছে বিস্ময় চিহ্ন, বি মানে হচ্ছে বিস্ময় চিহ্ন। জি, জি মানে জিজ্ঞাসা চিহ্ন, বি মানে বিস্ময় চিহ্ন, জি মানে জিজ্ঞাসা চিহ্ন, বি মানে বিস্ময় চিহ্ন, জি মানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে খেয়াল করেন, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ মানে হচ্ছে ড্যাশ, দা মানে হচ্ছে দাড়ি, কো মানে হচ্ছে কলন, কো মানে হচ্ছে কলন ড্যাশ, বি মানে বিস্ময় চিহ্ন, জি মানে জিজ্ঞাসা চিহ্ন। এই 6টার মধ্যে আমাদের থামতে হবে কতটুকু সময়, 1 সেকেন্ড। সেই লাইনটা যদি আপনি সহজে মনে রাখতে পারেন তাহলে 1 সেকেন্ড সময় থামতে হয় কোন কোন চিহ্নে আপনি কিন্তু চোখের পলকেই বলে দিতে পারবেন। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি। ড্যাশ মানে ড্যাশ, দা মানে দাড়ি, কো মানে কলন, কো মানে কলন ড্যাশ, বি মানে বিস্ময় চিহ্ন, জি মানে জিজ্ঞাসা চিহ্ন। এই 6টাতে থামতে হবে 1 সেকেন্ড। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, এই 6টা চিহ্ন, ড্যাশ, দাড়ি, কলন, কলন ড্যাশ, বিস্ময় চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, এই 6টাতে থামতে হবে 1 সেকেন্ড। ওকে, তাহলে আমরা অন্য চিহ্নগুলো শিখে ফেলি, তাহলে আমাদের জন্য এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে ওয়ান কাইন্ড অফ। আমরা এক বলার সময় কই থামবো, এক বলার সময়, এক বলার সময় থামবো আমরা উকের মধ্যে। এখানে দেখেন উচ্চারণগত একটা মিল আছে, এক উক, এক উক, এক উক, এক উক, এক উক, এক উক, এক উক। এই এক থামতে হবে উকের মধ্যে, এক উকের মধ্যে থামতে হবে, এক উকের মধ্যে থামতে হবে, এক উকের মধ্যে থামতে হবে। ওকে, উ এবং ক, এই উক নামে কোনো চিহ্ন আসলে আছে না, উক নামে কোনো চিহ্ন নাই, তবে এখানে আসলে আমরা 2টা চিহ্ন ইন্ডিকেট করেছি। উ মানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি, উদ্ধৃতি মানে ইংলিশে যেটাকে আমরা উদ্ধৃতি, ফ্রন্ট ভেঙে যাবে বুঝতেছিলাম। আচ্ছা, উদ্ধৃতি, উদ্ধৃতি চিহ্ন মানে হচ্ছে ইংলিশে যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি, ইংলিশে যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি ওটাই হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। আর উদ্ধৃতি বলতে আমরা উ বুঝি, মানে উ বোঝাতে চেয়েছি। আর ক, ক মানে হচ্ছে কমা, ক মানে হচ্ছে কমা, ক মানে হচ্ছে কমা, ক মানে হচ্ছে কমা। এই উদ্ধৃতি চিহ্ন এবং কমা এই 2টাতে থামতে হবে এক বলার সময়, উদ্ধৃতি চিহ্ন এবং কমা এই 2টাতে থামতে হবে এক বলার সময়, উদ্ধৃতি চিহ্ন এবং কমা এই 2টাতে থামতে হবে এক বলার সময়। এক উক, এক উক, এক উক। আচ্ছা, এরপর হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময় মানে তো 2 না, এক, এক মানে এক 2 বার, এটা হচ্ছে দ্বিগুণ। এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলন। এটার একটা সহজ ব্যাপার আছে, কিভাবে খেয়াল করেন যে আমরা যখন কমা দিচ্ছি, কমাতে থামতে হবে কতটুকু সময়, এক বলার সময়, কমাতে থামতে হবে এক বলার সময়, কমাতে থামতে হবে এক বলার সময়। কারণ আমরা যে কমার সাথে একটা ফুল স্টপও দেই, কমার সাথে যদি একটা ফুল স্টপ দেই
কমার সাথে যদি একটা ফুল স্টপ দেই তাহলে তো আর এক বলার সময় হচ্ছে না, আরো বেশি লাগছে। এটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, এটা হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। তাহলে এক মানে উক, উদ্ধৃতি এবং কমা, আর এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন। আচ্ছা, আরেকটা বাকি 4টা বিষয় ছিল আমাদের, এক বলার সময়, এক বলার দ্বিগুণ সময়, 1 সেকেন্ড, আর কাছে থামতে হয় না। আমরা ব্রাভোকে চিনি সবাই, তো ব্রাভোকে হচ্ছে নর্মালি ব্রেভ বলে ডাকা হয়। ধরেন যে ব্রাভো একবার আপনার এলাকায় খেলতে আসলো, আপনি তাকে ডাক দিলেন, হাই ব্রেভ। আপনাদের কি মনে হয় বলেন তো, আপনি যদি ব্রাভোকে হাই ব্রেভ বলে ডাক দেন, সে কি আসবে আপনার কাছে? আসবে? নর্মালি সেলিব্রিটিরা কারো ডাকে তো একটা সাড়া দেয় না, দূর থেকে হাই বা হাসি একটা দেয়। তো আপনি তাকে হাই ব্রেভ বলে ডাক দিলেন, কিন্তু সে থামে। আপনি হাই ব্রেভ বলে তাকে ডাক দিয়েছেন, কিন্তু সে থামেনি। আপনি তাকে হাই ব্রেভ বলে ডাক দিয়েছেন, কিন্তু সে থামেনি। হাই ব্রেভ বলে আপনি তাকে ডাক দিয়েছেন, কিন্তু সে থামেনি। এই হাই ব্রেভ বলে দিয়ে কি হয় খেয়াল করেন। হা মানে হচ্ছে হাইফেন, হা মানে হচ্ছে হাইফেন। ই মানে হচ্ছে ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন মানে যেটা আমরা নর্মালি উপরে দিই, ইংলিশে আমরা অ্যাপোস্ট্রফি বলি না, অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি হচ্ছে ইলেক চিহ্ন। এটা দিয়ে আসলে যেটা করা হয়, কোনো কিছু লোপ করা হয়, যেমন আমরা বলি দুইটি। দুইটি না বলে যদি বলি দুটি, দুটি, তখন এই যে রস্যইটা বাদ দিয়েছে, ওখানে ইলেকটা বসে, বা লোপ চিহ্ন আর কি। তাহলে হা মানে হাইফেন, ই মানে ইলেক। ব্রে মানে হচ্ছে ব্র্যাকেট চিহ্ন। ওকে, ব্র্যাকেট চিহ্ন বলতে আমাদের যে 3টা ব্র্যাকেট চিহ্ন আছে আমরা ওগুলাকে মেনশন করছি। তো যদিও আমরা ব্র্যাকেট চিহ্ন বাংলা ক্ষেত্রে প্রথমটাই ব্যবহার করি, অন্যগুলা তেমন একটা আসে না। হ্যাঁ, কখনো কখনো তৃতীয় ব্র্যাকেটটা কিন্তু আমরা ব্যবহার করি, তো সবগুলো আমরা মনে রাখি। ব্রে মানে হচ্ছে ব্র্যাকেট চিহ্ন। আর ব, ব মানে ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন আবার কি? ব্যাকরণিক চিহ্নের ক্ষেত্রে আমরা প্রথমত এই চিহ্নটা পাবো, এটা হচ্ছে ধাতুর চিহ্ন। ধাতুর চিহ্ন মানে হচ্ছে ক্রিয়াপদের যে মূল অংশ ধাতু, এটা ধাতু চিহ্ন হিসেবে পাবো। আচ্ছা, আমরা এটা পাবো, এটা আমরা ইংলিশে গ্রেটার দেন লেস দেন বলছি, বাট বাংলা এটা হচ্ছে ব্যুৎপত্তি চিহ্ন, মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দের উৎপন্ন হওয়া, ধ্বনি পরিবর্তনে গেলে আমরা এই চিহ্নটা পাবো। আবার এই সমান সমান চিহ্নটা আমরা পাবো। এই সমান সমান চিহ্ন মানে আমরা সমার্থক শব্দের ক্ষেত্রে ইন্ডিকেট করতে পারি, বা অন্য টার্ম যে এটা মানে একটা মানে একই, বা এটা সেম জিনিস, একই জিনিস, এই অর্থে। এগুলাকে বলি আমরা ব্যাকরণিক চিহ্ন। এই হাইফেন, ইলেক যেটাকে সংক্ষেপে বলছি হাই, ব্রেকেট চিহ্ন এবং ব্যাকরণিক চিহ্ন যেটাকে আমরা ব্রেভ বলছি, হাই ব্রেভ, এইগুলাতে থামার কোনো প্রয়োজন নেই, এগুলাতে থামার কোনো প্রয়োজন। তো পুরো চ্যাপ্টারের কনসেপ্ট গুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। আবারও খেয়াল করেন, আমরা প্রথমে বলেছি ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি। ড্যাশ মানে ড্যাশ, দা মানে দাড়ি, কো মানে কোলন, কো মানে কোলন ড্যাশ, বি মানে বিস্ময় চিহ্ন, জি মানে জিজ্ঞাসা চিহ্ন। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, এখানে আমরা 6টা চিহ্ন পেয়েছি, এগুলোতে 1 সেকেন্ড থামতে হয়। এরপর আমরা শিখেছি কম, কম মানে সরি 1 উকের মধ্যে, 1 উক, 1 উক, 1 মানে এক বলার সময়, এক বলার সময় থামতে হবে উকের মধ্যে, উ মানে উদ্ধরণ চিহ্ন, ক মানে কমা। এরপরে আমরা জেনেছি এক বলা দ্বিগুণ সময়, এটা হচ্ছে সেমিকোলন, যেটা চিহ্ন কমাতে এক বলার সময় সাথে আরেকটা বিষয় আছে, আমরা অনায়াসে এটা আমরা এক বলা দ্বিগুণ সময় বলতে পারি। এরপরে আমরা শিখেছি হাই ব্রেভের কনসেপ্ট, হাই ব্রেভ কিন্তু থামেনি। তো হাই ব্রেভের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট ছিল হা মানে হাইফেন, ই মানে ইলেক, ব্রে মানে ব্র্যাকেট চিহ্ন, ও মানে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, এগুলাতে থামার কোনো প্রয়োজন। তো এখানে দেখেন আপনার সবগুলো বিষয় কিন্তু চলে আসছে। এই 4টা লাইন যদি একটু ভালো করে আমরা পড়ি, এই 4টা লাইন যদি আমরা একটু ভালো করে পড়ি, তাহলে অন্তত বিরাম চিহ্নের কোনটাতে কতটা সময় থামতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা থাকবে না, বা থাকার কথাও না আর কি। ঠিক আছে, বাংলা ব্যাকরণ আসলে এটা কঠিন কিছু না, সত্যি কঠিন কিছু। আমরা আসলে যেটা করেছি ছোটবেলা থেকে, আপনি আমি সবাই, আমার ইনক্লুডিং মি অবভিয়াসলি, যেটা আমিও এত ভালো বাংলা ব্যাকরণ ছোটবেলায় পারতাম না বলে আমি মনে করি, যদিও ছোটবেলা থেকে একটা ভালো টান ছিল ব্যাকরণের প্রতি, বাংলায় সবসময় ভালো রেজাল্ট করতাম, কিভাবে জানো আমি নিজেও জানি না আর কি। তো সেই ক্ষেত্রে হয়ে গেছে আর কি, হয়ে গেছে বলে মনে করি। আচ্ছা, তো আমাদের ক্লাসগুলো হচ্ছে এরকমই হবে। আমরা কঠিন বিষয় হোক, সহজ বিষয় হোক, সহজ গল্প কথায়, ছোট ছোট গল্পের মাধ্যমে, বা যত সহজ করে শেখা যায় আমরা শেখার চেষ্টা করব। আর যেহেতু আমরা জুম ক্লাস করছি, আপনি অনায়াসে
যখনই আপনার কোনো প্রশ্ন জাগবে মনের মধ্যে আপনি রেজ হ্যান্ড করতে পারবেন। রেজ হ্যান্ড করলে আমি আপনাকে আনমিউট করে দিব এবং আনমিউট করে দিলে আপনার যেটা বলা দরকার, যেটা আপনি বলতে চাচ্ছেন আমাদেরকে সাথে সাথে সেটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো যেহেতু জুম ক্লাস করি আমরা, আমাদের এখানে কথা বলা যায়, আপনারা কথা বলবেন, কোনো সমস্যা নেই। ওকে, লেসেন করবেন, লেসেন করে আমাদের সাথে কথা বলবেন। এটা মনে করার দরকার নাই যে জুম ক্লাসে মনে হয় অনেক সবাই কথা বলে, কোনো কথা তারপরে আমরা বুঝতে পারবো না, খালি ক্যাচ বাজার মনে হবে, বাজার মনে হবে, এরকম ব্যাপারটা না আর কি। কারণ আমরা মূলত সবাইকে মিউট করেই রাখি, যখন বলার প্রয়োজন হবে লেসেন করবেন, লেসেন করলে আপনি কথা বলতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আমরা আপনাদেরকে আমাদের একটু লেকচার শিটটা দেখাই। লেকচার শিট আমাদের মূল বিষয় না, আগেই বলি, আমাদের মূল বিষয়টা হচ্ছে লাইভ ক্লাস। দয়া করে লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন, এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে আমরা প্রশ্ন করতে পারবো, মিলেমিশে শিখতে পারবো, যেটা আমি খুব ভালো মনে করি আর কি। আমার কাছে মনে হয় যে জুম ক্লাসে যেহেতু সরাসরি কথা বলা যায়, এটা শেখার জন্য খুব ভালো হয়। এরপরও আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা ক্লাসে আপনাদের যে স্লাইড গুলা পড়াই, এই স্লাইড গুলো আপনাদেরকে প্রোভাইড করবো। তো এটা সমাজের একটা শীট, আমরা শীট গুলো আপনাদের পিডিএফ আকারে দিব। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে স্লাইড। মানে আমরা আপনাদেরকে স্লাইড গুলো, যে স্লাইড গুলো দিয়ে ক্লাস হয়, এই স্লাইড গুলো আপনাদেরকে শীটের মধ্যে প্রোভাইড করব। এবং স্লাইড গুলোর পাশাপাশি আমরা লেকচার শীট বলতে যেটা বুঝি, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করা বা সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা, তো সেই বিষয়গুলো আমাদের এই শীটের মধ্যে থাকবে। সবগুলো বিষয় সম্পর্কে তাত্ত্বিক বলেন, আবিধানিক বলেন, যত রকমের বিশ্লেষণ আছে সব লেকচার শীটে থাকবে। ক্লাস তো আমরা করছি, এরপরে শীটে থাকবে, আমাদের স্লাইড সাথে স্লাইড গুলো দেওয়া থাকবে। এবং আলোচনার একদম শেষে আমরা কিছু প্র্যাকটিস শীট আপনাদের জন্য প্রোভাইড করব, যেগুলো প্রশ্নের আকারে থাকবে, এমসিকিউ, আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। এই শীট গুলো যদি ভালো করে পড়েন, ক্লাসটা মিস করে যদি শীট গুলো পড়েন, যেহেতু শীটের মধ্যে পুরো স্লাইডটাই দেওয়া আছে, অনেক অনেক সহায়ক হবে। ওকে, তা আমরা চাই যে শুধুমাত্র শীটের উপরে আপনি ডিপেন্ডেন্ট না হন, কারণ আমরা আসলে আপনাকে শীট দিব এই ধরনের কোনো কনসেপ্টের জন্য ভর্তি করাচ্ছি না। আমরা আপনাকে শেখাবো এই কনসেপ্ট থেকে নিচ্ছি। আপনাদের শেখার সুবিধার্থে আমরা স্লাইড প্রোভাইড করছি, লেকচার শীট প্রোভাইড করছি। যার কাছে যে বই আছে, যদি কারোর কাছে কোনো গাইড থাকে আপনি সেটা পড়েন, আমাদের কোনো সি নাই। বাট আমরা ব্যক্তিগতভাবে কোনো গাইড পড়াই না। আমি 14 বছর ধরে পড়াচ্ছি, অনেক গাইডের অনেক বিষয় আমার শীট থেকে তৈরি করেছে, অনেকেই কথা প্রকাশ করে, আমি হ্যাপি। বাট আমার কোনো গাইড নাই। ওকে, আমার লেকচার শিট আছে, এবং লেকচার শিটের সাথে স্লাইড গুলো দেওয়া আছে, যেখানে আমার টেকনিক অবলম্বন সবকিছু আছে। আমি বিশ্বাস করি যে এগুলো করলেই আপনার সব কাজ হয়ে যাবে। এবং পিডিএফ আকারে আপনারা সবাই শিট পেয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপে। আর এটার প্রিন্টেড কপি যদি আপনারা চান নিজেরাই প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকেও পরবর্তীতে নিতে পারবেন ফটোকপি ভার্সন। যদিও আমি এটা সাজেস্ট করছি না, আমি সাজেস্ট করছি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করার, এবং অবশ্যই সেটা লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা করলে শেখার মাত্রাটা কিন্তু বেশি হয়। আমরা লাইভ ক্লাসটা করার চেষ্টা করব। ওকে, তো আমরা শীট দেখালাম, আমাদের ক্লাসের স্ট্রাকচার একটু দেখালাম। আমরা এবার আমাদের কোর্স সম্পর্কে একটু বলি। আমরা আবারও আগেই জানিয়েছি, আবারও জানাচ্ছি, আমরা আছি আমাদের মুসাফির বাংলা এই কনসেপ্টে। আমরা আছি ব্যাকরণ 50 নাম্বার ব্যাচে। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার রাত 8:30 থেকে 10টা পর্যন্ত। হয়তো কোনো ক্লাস 10:05, 10:10 পর্যন্ত হয়ে যাবে। এরপর আমরা চেষ্টা করবো সময়ের আগেই 9:50 এর মধ্যে বা 9:55 মধ্যে শেষ করার আর কি। কিন্তু টাইমের ব্যাপারটা আসলে সবার সাথে নানাভাবে যুক্ত, অনেকেই 10টার সময় ক্লাস করেন অনলাইনে বা নানা রকম ব্যাপার আছে। আমরা টাইম টু টাইম রাখার চেষ্টা করবো। 8:30 বা 8:35, 8:35 আগে আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে। ওই লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করবেন। প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা লিঙ্ক থাকবে, একই লিঙ্কে প্রতিদিন ঢুকবে না। একই ক্লাসের জন্য আমরা এক একটা লিঙ্ক বানাই আর কি। আচ্ছা, আর আমাদের ক্লাস হচ্ছে চলবে 3 মাস। যেহেতু আমরা অলমোস্ট অনেকগুলো ক্লাস করব, 3 মাসের মতো থাকবো আমরা। এরপর যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে জানাবো। এই কোর্সে ভর্তি হয়ে কোনো সার্টিফিকেট পাবেন না, যে সার্টিফিকেট দেখালে চাকরি হয়ে যাবে, সত্যি কথা যেন কিছু পাবেন না। বাট আমি প্রমিস করছি যে আপনাদের মধ্যে আমি যে জিনিসটা তৈরি করে দিব সেটা হচ্ছে বাংলার প্রতি ভালোবাসা। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে প্রমিস করছি, আপনারা এটা ভালো করে মনে রাখেন, যে আমি আপনাদেরকে প্রমিস করছি যে বাংলা পড়তে আপনার বিরক্ত লাগে, যে বাংলা পড়তে গেলে আপনার ঘুম পায়, যে বাংলা পড়তে গেলে আপনি সবকিছু হারায় ফেলেন, কই ছিলেন না ছিলেন সব এলোমেলো হয়ে যায়, এই কোর্স করার পরে এটা হবে না। এই অসহায়, দুস্থ এবং মলিন বাংলা ব্যাকরণ
আমি আপনার কাছে গর্জিয়াস করে করে তুলবো। এবং এই কোর্সের পরে আপনি এটা বলতে বাধ্য হবেন, আমি একদম কনফিডেন্টলি বলছি, আপনি বাধ্য হবেন যে বাংলা ব্যাকরণ আপনি পড়তে চাইতেন না, সে বাংলা ব্যাকরণ পড়তে ভাল লাগে, গুছিয়ে পড়তে ইচ্ছে করে এবং গুছানো হয়ে যাবে। আমি এই প্রমিস আপনার থেকে করছি, এটা আমি তৈরি করে দিব। আমি মনে করি একটা শিক্ষকের, যেটা আমি শিক্ষক এখনো না, শিক্ষক হওয়ার চেষ্টা করছি, একটা শিক্ষকের মূল কাজই হচ্ছে শেখার দরজাটা আপনার মনে খুলে দেয়া, এবং সেটা আমি করে দিব ইনশাআল্লাহ। ওকে, আমরা 23 থেকে 24টা লাইভ ক্লাস করব, এবং আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন। রেকর্ড তো পেয়ে যাবেন, ফুল কোর্স রেকর্ড আমি আপনাকে এখনই দিয়ে দিব আগের ব্যাচের, যাতে করে আপনি আগে প্রস্তুতি নিতে পারেন। তবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে লাইভ ক্লাসটা করবেন, দয়া করে লাইভ ক্লাস করবেন এবং নোট করবেন। প্রত্যেক ক্লাসে আমরা পরীক্ষা নিব। আমরা প্রত্যেক ক্লাস, যেহেতু আমাদের 8টা 20-এর মধ্যে আমরা প্রশ্ন দিয়ে দিব, 15 মিনিট সময় পাবেন 8:35 পর্যন্ত। 8:35 এর মধ্যে 15 মিনিটে পরীক্ষার উত্তর দিয়ে গুগল ফর্মে উত্তর দিতে পারবেন, অথবা খাতা কলমে লিখে আমাদেরকে উত্তর পাঠাতে পারবেন। পরীক্ষাগুলো একটু সিনসিয়ারলি দিয়েন, এতে করে আমরা বুঝতে পারবো যে আপনার আগ্রহ কতটুকু আর কি। আচ্ছা, লেকচার শিট এবং স্লাইড এগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদের মেসেঞ্জার গ্রুপে এগুলো রেগুলার পেয়ে যাবেন, এবং আপনাদের মেসেঞ্জার থেকে এগুলো ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে এটা আপনি পরে প্রিন্টও করেন, ফোনে দেখেন, আপনার ইচ্ছা। পরবর্তীতে আমরা এগুলোর আবার একটা ফটোকপি ভার্সনের দিকে যাব, সেখানে আপনাকে ফটোকপি খরচ দিয়ে এটা নিতে হবে, আগে জানিয়ে রাখছি। তবে আমি চাই না যে আপনারা এরকম কিছু করেন, আপনারা নিজেরাই প্রিন্ট করে নেন, এটা সবচেয়ে ভালো আর কি, নিজের মতো করে। ক্লাস মিস হলে কোনো টেনশন করার দরকার নেই, ক্লাস মিস হলেও আপনি রেকর্ড পাবেন, একই ক্লাসের রেকর্ড, একই স্লাইডের, একই স্যারের। এবং রেকর্ড গুলো আমরা একটা ফেসবুক সিক্রেট গ্রুপে রেখেছি, সেখানে আপনি 10 বছরের জন্য রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং সেই গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে একটা লিগেল ফেসবুক আইডি দিয়ে অ্যাড হতে হবে। লিগেল ফেসবুক আইডি মানে হচ্ছে আপনার নিজের নামে তৈরি করা ফেসবুক আইডি, অবশ্যই ইনফরমেশন এবং যাবতীয় বিষয়গুলো দেওয়া আর কি। এমন কোন আইডি দিয়ে আপনি অ্যাড হতে পারবেন না যেখানে আপনি একাই আছেন আর কেউ নাই। এই সকল আইডি নাম ঠিক নাই, ছবি দেওয়া ফুলের আকাশের, এবং আপনার নাম একটা, আইডির নাম আরেকটা, এই ধরনের কোনো আইডি আমরা এখানে মূলত সিক্রেট গ্রুপে, রেকর্ড গ্রুপে অ্যাড করি না আর কি। যেটা আমি রিয়েল আইডি দিয়ে আপনাদের সাথে কথা বলি, আমি চাই আপনারাও রিয়েল হবেন। একসময় আপনারা বাংলাদেশকে, কেউ কেউ হয়তো বহির্বিশ্বে বাংলাদেশকে, কেউ কেউ একটা জেলা, একটা উপজেলা, কেউ কেউ একটা থানাকে নেতৃত্ব দিবেন। এখনই যদি আপনার এই ভিন্ন নামে আইডি চালানোর ইচ্ছে থাকে, এটাকে আমরা কখনো পজিটিভ হিসেবে নিচ্ছি না। আমি সৎ আছি, আমি চেষ্টা করি আপনারাও সৎ থাকবেন। ফেসবুক চালাচ্ছেন নিজের সম্প্রীতি বাড়ানোর জন্য, সহযোগিতার মনোভাব বাড়ানোর জন্য, এবং অবশ্যই শেখার জন্য, সেখানে আলাদা ফেসবুক আইডি বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর কি। আমি খুব সাধারণ মানুষ, আমার একটাই আইডি, আমি আপনাদের সাথে সাধারণ আইডি দিয়েই কথা বলি, এবং আমি বিশ্বাস করি আপনারা আপনাদের রিয়েল আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়। আর যে আইডি দিয়ে অ্যাড হয়েছেন, মেসেঞ্জার গ্রুপে তো সবাই অ্যাড আছেন, ক্লাসের লিঙ্ক সবাই পেয়ে যাবেন, লাইভ ক্লাসে, রেকর্ড ক্লাসে অ্যাড হওয়ার জন্য রিয়েল আইডিটাই লাগবে, একটু জানিয়ে রাখলাম। ওকে, আবারও মোদ্দা কথা একটু মনে করিয়ে দেই, আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 49। আমাদের ক্লাস শুক্র শনিবার রাত 8:30টায়। আমরা লাইভ ক্লাসগুলোতে উপস্থিত থাকবো। আমি আবার রিকোয়েস্ট করছি, সবাইকে রিকোয়েস্টই করছি, লাইভ ক্লাসে উপস্থিত থাকবো, শেখাটা পারফেক্ট হবে। আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে বেসিক জানবো, বেসিক জানার পর এটা অ্যাডভান্স লেভেলের খুঁটিনাটি জানবো, তারপরে ওই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে মিলেমিশে সলভ করবো। আমি একা না, আপনারা করবেন আর কি, আমি সহায়তা করব। আর আমাদের ক্লাস পরীক্ষা হবে ক্লাসের আগের টপিকে আগের দিন যা পড়িয়েছি, যেমন শুক্রবারের যে পরীক্ষাটা হবে, তো শনিবারে যা পড়েছেন পরে শুক্রবারে পরীক্ষা, শুক্রবার যা পড়বেন শনিবারে পরীক্ষা, এভাবে আর কি। আর আমাদের রেকর্ড গুলো 10 বছর থাকবে, দীর্ঘ 10 বছর। 10 বছরে আপনি নিজে পড়েন, আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন, সমস্যা হবে না। এরপরেও যে কোনো সমস্যা যখন হবে, আপনারা আমার পার্সোনাল আইডির সাথে যুক্ত আছেন, মুসাফির আইডির সাথে বা রেহাদ হোসেন আইডির সাথে যদি যুক্ত থাকেন, তো আপনারা ওখানে সবসময় আমাকে নক দিতে পারেন অথবা ফোন দিতে পারেন, ফোন দিয়ে পরিচয় দিলেই হবে। এছাড়া যারা ফেসবুকে দেখছেন, আপনারা ফেসবুকে মুসাফির রাহাত স্যার এই পেজ, ইউটিউবে মুসাফির রাহাত, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আমরা নানা রকম বিষয় নিয়ে বাংলা কথা বলার চেষ্টা করি। এসএসসি, অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জবের নানা রকম কোর্স আমরা বারবার আনার চেষ্টা করি, যাতে করে বাংলার কঠিন ব্যাপারটা যেটা আমাদের পড়তে ইচ্ছা করে না, সেটাও যেন সহজ হয়ে যায়, সেই লক্ষ্যে আর কি। আজকে আমাদের এই ক্লাসটাতে আমরা মূলত চেষ্টা করেছি আপনাদেরকে বাংলা ব্যাকরণের যে ঝামেলাগুলো আছে
সেই ঝামেলাগুলো সলভের জন্য আমরা যে কি কি পড়াই বা এই কোর্সে কি কি পড়বেন সে সম্পর্কে, যেহেতু এটাকে আমরা এক ধরনের সিলেবাস ক্লাস হিসেবে উল্লেখ করি আর কি, যে আমরা কি পড়বো না পড়বো, কিভাবে পড়ায়, কি পাবেন না পাবেন, এই বিষয়গুলো একটু জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কয়েকটা কাজ করতে হবে, আবার একটু জানাই। প্রথমত লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, রিকোয়েস্ট করছি, যেহেতু জুম ক্লাস, আমরা কথা বলবো, জানবো, বুঝবো, প্রশ্ন করবো, এই জন্য দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে 30 থেকে 35 পৃষ্ঠা একটা খাতা বানাবেন, ক্লাসের পরে রেকর্ড দেখে হোক বা ক্লাসের মধ্যে একটু নোট করবেন, সবচেয়ে জরুরি। কারণ এখন যা পড়াচ্ছি 1 বছর পরে ভুলে যাবে, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে আমাদের, তো লিখলে এটা দীর্ঘদিন মনে থাকে। 3 নম্বর হচ্ছে পরীক্ষাগুলো দিবেন, এগুলা করলে মোটামুটি বাংলা ব্যাকরণটা ভালোভাবে গুছাতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কিছু? ওকে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব মিলেমিশে পড়ার, যেহেতু জুম ক্লাস করছি। আবারও বলি, এখানে কথা বলা যায়, কথা বলবেন, নো প্রবলেম। কথা বললে পাপ হবে না, কথা বললে ভুল হচ্ছে কিনা এই হচ্ছে কিনা কোনো সমস্যা নেই, কারণ আমরা শিখতেই আসছি। আমাদের ভুল 1-2টা হতেই পারে, আমিও যে একদম সলিড তা না, আমারও ভুল হতে পারে, খুব স্বাভাবিক। এই জন্য কখনো শাই ফিল করার কিছু নেই। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় গুছিয়ে আমাদের এই বাংলা ব্যাকরণটাকে সমৃদ্ধ করা। ঠিক আছে? তো ফেসবুকে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকে শুভেচ্ছা ক্লাস হয়েছে, আমাদের রেগুলার ক্লাস বা একদম স্কেজুলটা শুরু হবে নেক্সট উইক থেকে বা শুক্রবার থেকে আর কি, যেটা আমাদের স্কেজুল হচ্ছে শুক্র শনিবার আছে একটাই। তো চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদি পরিচিত কেউ যুক্ত হতে চায় তাদেরকে সাজেস্ট করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এখন মুসাফির রাতের সাথে নতুন কিছু নতুন ভাবে।